শিক্ষার্থীরা, আমি লতিফ মিয়া তোমাদের সবাইকে বাংলা ক্লাসে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আশা করি শিক্ষার্থীরা সকলে সুস্থ আছো। তো আজ আজ তোমাদের বাংলা শব্দ এবং শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। চ্যাপ্টার হচ্ছে শব্দ। শব্দ আলোচনা করার আগে কিছু বিষয় আমরা বলে রাখি। শব্দ ভাষার সম্মান নির্ভর করে তার প্রকাশ, অর্থাৎ ভাষার সম্মান নির্ভর করে তার প্রকাশ সক্ষমতার উপর। যে ভাষা যত বিচিত্র ভাব ও বস্তু এবং যত গভীর অনুভূতি প্রকাশ করতে পারে, সে ভাষা তত উন্নত। প্রকাশ সক্ষমতা ভাষার আসল সম্পদ হল শব্দ। যে ভাষার শব্দ ভাণ্ডার যতখানি সমৃদ্ধ হয়, সেই ভাষাকে ততখানি উন্নত বলে আমরা মনে করি। আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ। বাংলা শব্দ ভাণ্ডারের এই সমৃদ্ধির মূলে রয়েছে ভারতীয় আর্য ভাষা। আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম যে ভাষার শ্রেণী বিভাগ, অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব। বাংলা ভাষাটা কিভাবে এসেছিল? ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর একটি শাখা ক্যান্তম, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে ক্রমবিবর্তনের মাধ্যমে আমরা বাংলা পাইছি। ঠিক এখানে এভাবেই বলা যায়, এই শব্দ ভাণ্ডারের সমৃদ্ধি মূলে রয়েছে সেই ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বহু বিবর্তন পথ বেয়ে বাংলা ভাষার এই উদ্ভব ঘটেছে। এই জন্য ভারতীয় আর্য ভাষার, অর্থাৎ বৈদিক থেকে সংস্কৃত, বহু শব্দ প্রত্যক্ষভাবে অথবা ক্রমবিবর্তনের পথ বেয়ে বাংলা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। পরবর্তীকালে যেসব বিদেশি জাতি ভারতে এসেছিল, তাদের ভাষা থেকে প্রচুর শব্দ বাংলা শব্দ ভাণ্ডারকে পূর্ণতা দিয়েছে। এছাড়া আর্য পূর্ববর্তী প্রাচীন জনগোষ্ঠী থেকেও কিছু শব্দ বাংলা ভাষায় এসেছে। তো বর্তমানে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে রয়েছে প্রায় 1.5 লক্ষ শব্দ। তার মধ্যে 50 থেকে 55 হাজার তৎসম শব্দ, খাঁটি সংস্কৃত শব্দ যাকে বলা হয়। আর 2,500 থেকে 3,000 আরবি বা ফার্সি শব্দ, আর 2,000-এর মতো ইংরেজি শব্দ, প্রায় 500-র মতো পর্তুগিজ ও ফরাসি শব্দ, অবশিষ্টগুলি তদ্ভব এবং দেশি শব্দ। এই বাংলা ভাষায় এভাবে শব্দ ভাণ্ডারগুলো রয়েছে। কিন্তু তারপরে একটি বিষয়, যে আধুনিক বাংলা সাহিত্যিক কাজে ব্যবহৃত উৎপাদনশীল শব্দ ভাণ্ডারে সত্যিকারের যে সংখ্যা, সেটি হচ্ছে প্রায় 66% তদ্ভব শব্দ, 25% তৎসম শব্দ, আর 8% দেশীয় বিদেশি শব্দ ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন কাজের জন্য আধুনিক এই বাংলা সাহিত্যিক কাজে ব্যবহৃত শব্দের পার্সেন্টেজ হচ্ছে 66% তদ্ভব শব্দ, 25% তৎসম শব্দ, আর 8% দেশীয় বিদেশি শব্দ। এই নিয়ে 100% শব্দ। অর্থাৎ এলে শব্দের প্রাথমিক কিছু বিষয়। তারপরে আর একটু বলছি
যে শব্দ বস্তু ভাবের দ্যোতক। এখানে আমি শব্দের সংজ্ঞা যদি বলি, অর্থবোধক ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। এখন এই শব্দ বস্তু বা ভাবের দ্যোতক শব্দের দ্বারা আমরা পরিচিত বস্তুকে বোঝাতে বা অন্তরস্থ ভাবকে প্রকাশ করতে চাই। যেমন অলস একটি শব্দ। এখানে অলস শব্দটি শ্রমবিমুখ, জড় প্রকৃতি বিশিষ্ট ভাবের দ্যোতক। এখানে যদি অলসকে ভাঙি, অ যুগ ল যুগ অ যুগ স যুগ অ, এ হচ্ছে অলস। এখানে অলস শব্দটি শ্রমবিমুখ, জড় প্রকৃতি বিশিষ্ট ভাবের দ্যোতক। এইভাবে একটি শব্দ প্রকাশ করে একটি বা একাধিক অর্থ বা ভাব। যে ধ্বনির কোনো অর্থ নেই, ব্যাকরণে তাকে আমরা শব্দ বলে বিবেচনা করতে পারি না। এ ও ওই ইত্যাদি এককভাবে অর্থ প্রকাশ করতে পারে বলে এগুলো একাধারে ধ্বনি ও শব্দ। একটি ধ্বনি বা বর্ণ কয়েকটি ধ্বনি বা বর্ণের সমষ্টি শব্দ বলে। আবার ব্যতিক্রম হলো এ এবং ওই, এ দুটি ধ্বনি। এরা এককভাবে অর্থ প্রকাশ করতে পারে, এজন্য এদেরকে এটা ধ্বনি হিসেবে ব্যবহার করা যায়, এটা শব্দ হিসেবে বলা যায়। একটা শব্দের, এখন এই শব্দ দিয়ে তৈরি হয় বাক্য, আর সার্থক বাক্য রাশিতে হয় ভাষা। ধ্বনির সমন্বয়ে শব্দ, শব্দ দিয়ে হয় বাক্য, আর বাক্যের রাশিতে হয় ভাষা। ভাষার প্রাণ হলো এই শব্দ ভাণ্ডার। শব্দ ভাণ্ডার প্রতিটি ভাষার ঐশ্বর্য স্বরূপ। শ্রেষ্ঠ লেখকদের ভাষা বিশ্লেষণ করলে যে শাব্দিক অনুপাত পাওয়া যায়, তা হলো, আমি পূর্বেই বলেছি, ৬৭% তদ্ভব, 25% তৎস, অর্ধতৎসম 5%, দেশি 2% এবং বিদেশি 8%, এই সর্বমোট 100%। এখন একজন বিখ্যাত পণ্ডিত জ্ঞানেন্দ্র মোহনের অভিধানে প্রায় 1.5 লাখ শব্দ থাকলেও সমস্ত উপভাষা মিলিয়ে ব্যবহৃত বাংলা শব্দের সংখ্যা তার চেয়েও আরো অনেক বেশি। এটা কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে সঠিকভাবে পরিমাপ করা যাবে না। তো জ্ঞানেন্দ্র মোহনের অভিধানে 1.5 লাখ শব্দ, তারপরেও উপভাষা মিলিয়ে আমরা মনে করতে পারি শব্দের সংখ্যা তার চাইতেও বেশি। বাংলা ভাষায় আছে অজস্র শব্দ। কত শব্দ আছে তা নির্দিষ্ট করে বলা কঠিন। শতাব্দীর পর শতাব্দী ধরে অজস্র শব্দ জমেছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে। এই ছিল শব্দের প্রাথমিক আলোচনা। এখান থেকে আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করলাম বা জানলাম। এখন আমি দেব শব্দের সংজ্ঞা। আমরা আগেই বলেছি, অর্থবোধক ধ্বনি বা ধ্বনির সমষ্টি শব্দ বলে। এখানে শব্দের প্রামাণ্যের সংজ্ঞা দিয়েছেন অনেকগুলো পণ্ডিত। এর মধ্যে একজন বিখ্যাত পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওনার মতে অর্থ বিশিষ্ট ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। অর্থাৎ অর্থ থাকতে হবে এরকম ধ্বনি বা ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ। তারপরে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোনো বিশেষ সমাজে নরনারীর কাছে যে ধ্বনি স্পষ্ট অর্থ আছে, সেই অর্থযুক্ত ধ্বনি হচ্ছে সেই সমাজের নরনারীর ভাষার শব্দ। অর্থাৎ উনি অঞ্চল বিশেষের নরনারীর কাছে ধ্বনির অর্থ স্পষ্ট আছে, সেই অর্থযুক্ত ধ্বনির সমষ্টিকে ওই সমাজের নরনারী ভাষার শব্দ বলেছেন। এ ছিল
প্রামাণ্য সংজ্ঞা। এবার আমাদের বাংলা শব্দের শ্রেণী বিভাগ। বাংলা শব্দের তিনটি দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভাগ করা যায়। সেটি হচ্ছে গঠনের দিক থেকে, অর্থের দিক থেকে, উৎপত্তি বা উৎসের দিক থেকে। এই তিনটি দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দের শ্রেণী বিভাগ করা যায়। গঠনের দিক থেকে বাংলা শব্দের শ্রেণী বিভাগ। গঠনের দিক থেকে বাংলা শব্দ দুই প্রকার, একটি মৌলিক শব্দ আর একটি হচ্ছে সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ কি? মৌলিক শব্দ হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন মা, চাঁদ, হাত, ফুল ইত্যাদি। অর্থাৎ বিশ্লেষণযোগ্য নয়, যাকে বিশ্লেষণ করলে ওই শব্দই পাওয়া যাবে, যাকে ভাঙলে ওই শব্দই, অন্য কোনো বিশেষ শব্দ পাওয়ার সম্ভাবনা নাই, সেই শব্দই আসলে মৌলিক শব্দ। আমরা যেমন মৌল পদার্থ বলছি, আমরা কি বলতে পারি মৌল শব্দ পদার্থ কি? পদার্থবিজ্ঞানের ভাষায় যদি বলে যে শব্দকে, যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ভিন্ন অন্য কোনো পদার্থ পাওয়া সম্ভব না, তাই হচ্ছে মৌল পদার্থ বা মৌল। এখন বলা হচ্ছে ঠিক শব্দ যেন তাই, যাকে শব্দকে বিশ্লেষণ করা যায় না, তাকে ভাঙা যায় না, ভাঙলেও বিশ্লেষণ করলেও সেই পুরোপুরি সেটাই অক্ষুণ্ণ থাকে, এরকম শব্দই হচ্ছে মৌলিক শব্দ। যেমন মা, মা মায়ে, চাঁদ, এটাকে হচ্ছে চাঁদই তাই বিশ্লেষণ পাওয়া যায় না, হাত হাতে, ফুল ইত্যাদি। অর্থাৎ কোন মৌলিক শব্দ কোন শব্দের নাম বা অভিধান, এটাকে বিশ্লেষণযোগ্য না। এবং এটিকে বিশ্লেষণ চেষ্টা করলেও, ভাঙতে চাইলেও বিশ্লিষ্ট অংশের কোনো অর্থ হয় না। আমি পূর্বেই বলেছি, অর্থ ছাড়া ভাষা বিজ্ঞানে বা শব্দ ভাণ্ডারে শব্দকে কাউন্ট করা হবে না, গ্রহণ করা হয় না। তাহলে অর্থ থাকতে হবে। সেজন্য বলেছি যে মৌলিক শব্দ স্পষ্ট, স্পর্শ অর্থ, বোধকতা ও অবিভাজ্যতা এতে বিদ্যমান। কখনো মৌলিক শব্দ ভেঙে দেখানোর চেষ্টা করলে ভাঙা বা বিশ্লিষ্ট অংশের কোনো অর্থ হয় না। আমি উদাহরণ দিয়েছি মা, চাঁদ, হাত, ফুল ইত্যাদি। ধরা যাক একটি শব্দ পথিক বা চলা, এগুলিকে মৌলিক শব্দ বলা যায় না। কারণ পথিককে যদি বিশ্লেষণ করি, পথিন যুগ ক, পথিক। তারপরে চলাকে যদি বিশ্লেষণ করি, চল যুগ আ, চলা। এভাবে এদের ভাঙা যায়, কিন্তু চাঁদকে ভাঙা যায় না, মাকেও ভাঙা যায় না, হাতকেও ভাঙা যায় না, ফুলকেও ভাঙা যায় না। এর জন্য এই শব্দগুলোকে হচ্ছে মৌল শব্দ বা মৌলিক শব্দ। তারপরে দেখি সাধিত শব্দ। মৌলিক শব্দের সাথে অন্য মৌলিক শব্দ, সন্ধি, প্রত্যয়, উপসর্গ ইত্যাদি যোগে গঠিত শব্দকে সাধিত শব্দ বলে। অর্থাৎ সাধিত মানে যাকে সাধন করা যায়, যাকে বিশ্লেষণ করা যায়, যাকে ভাঙা যায়, এরকম শব্দই হচ্ছে সাধিত শব্দ। তাহলে মৌল শব্দের সাথে, মৌলিক শব্দের সাথে অন্য মৌলিক শব্দ, একটা মৌলিক শব্দের সাথে অপর একটি মৌলিক শব্দ, অথবা সন্ধির সাহায্যে, প্রত্যয়ের সাহায্যে, উপসর্গের সাহায্যে গঠিত শব্দকে আমরা সাধিত শব্দ বলে অভিহিত করে থাকি। যেমন উদাহরণ হিসেবে হাত যুগ পাখা সমান সমান হাত পাখা, বিদ্যা যুগ আলয়, বিদ্যালয়,
তা হাত যুগ আ, হাতা, প্র যুগ আ, ভাত, প্রভাত। অর্থাৎ এখানে দেখানো হয়েছে সন্ধি, প্রত্যয়, প্রত্যয় যুগে হাত যুগ পাখা, সন্ধির সাহায্যে বিদ্যা যুগ আলয়, হাত যুগ আ, প্রত্যয়, প্রযুগ ভাত, প্রভাত উপসর্গ যুগে। অর্থাৎ এইভাবেই অনেক মৌল শব্দের সাথে মৌল শব্দ, হাত পাখা, হাত পাখা দুটো মৌল শব্দ সাথে হাত পাখা হয়ে গেছে। আর বলছি সন্ধির সাহায্যে বিদ্যা যুগ আলয়, বিদ্যালয়, সন্ধির সাহায্যে বিদ্যালয়, অর্থাৎ বিদ্যা এবং আলয় এটি সন্ধির সাহায্যে বিদ্যালয় হয়ে গেছে। প্রত্যয় যুগে হাত যুগ আ, হাতা, আ প্রত্যয় সাথে হাত যুক্ত হয়ে হাতা হয়ে গেছে। তারপরে বলেছে উপসর্গ যুগে প্রযুগ ভাত, প্রভাত, অর্থাৎ ভাত শব্দের পূর্বে প্র উপসর্গ যুক্ত হয়ে শব্দ হচ্ছে প্রভাত। এইভাবে যে শব্দকে সাধন করা যায় সেই শব্দের নাম হচ্ছে, বা বিশ্লেষণ করা যায় সেই শব্দের নাম হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দের আগে বা পরে শব্দাংশ যোগ করে এই সাধিত শব্দ গঠিত হয়। সাধিত শব্দকে বিশ্লেষণ করা যায়। তারপরে দেখি অর্থের দিক থেকে বাংলা শব্দের শ্রেণী বিভাগ। আমি জানি অর্থের দিক থেকে বাংলা শব্দ আবার তিন ভাগে ভাগ করা যায়: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যুগ রূঢ় শব্দ, এই তিনটি। অর্থে অনুসারে বাংলা শব্দ তিন প্রকার: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যুগ রূঢ় শব্দ। এখন এই যৌগিক শব্দ কি? একাধিক মৌলিক শব্দ যুগে এবং অথবা মূল শব্দ ধাতুর সাথে প্রত্যয় যুগে গঠিত যে শব্দ তাকে যৌগিক শব্দ বলে। একাধিক মৌলিক শব্দ থাকতে পারে, অর্থাৎ মূল শব্দ হবে এবং তার সাথে ধাতুর সাথে যুক্ত হয়ে প্রত্যয় যুগে গঠিত যে শব্দ সেটিকে যৌগিক শব্দ বলে। একটু বলছি, যে সকল শব্দগুলোর মধ্যে ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই সেই সকল শব্দকে যৌগিক শব্দ বলে। অর্থাৎ মূল অর্থ এবং প্রকৃতিগত অর্থ এই শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই, এই শব্দকেই মৌলিক শব্দ। যেমন পর যুগ ওয়া, পর যুগ ওয়া, পড়ুয়া। এখানে পর ধাতুর সাথে উরা প্রত্যয় যুগে পড়ুয়া হয়েছে। এখানে পর একটি ধাতু, এই ধাতুর সাথে উয়া প্রত্যয় যুক্ত হয়ে পড়ুয়া হয়েছে। আমি পরে বলেছি যে মূল শব্দ বা ধাতুর সাথে প্রত্যয় যুগে যে শব্দ গঠিত হয় সেই ক্ষেত্রে যৌগিক শব্দ। প্রমাণ হিসেবে বলছি, পর একটি কি হচ্ছে ধাতু আর এর সাথে ওরা একটি প্রত্যয়, এই দুটি সংযুক্ত হয়ে পড়ুয়া হয়েছে। অনুরূপভাবে লেখ যুগ অক, লেখক, লেখক লেখ ধাতু এবং অক প্রত্যয়ের সাথে যুক্ত হয়ে হয়েছে লেখক। এভাবে একাধিক মূল শব্দ যুগে বা মূল শব্দ বা ধাতুর সাথে প্রত্যয় যুগে যে শব্দ গঠিত হয় তাকেই যৌগিক শব্দ বলে অভিহিত করা হয়। এবার দেখি রূঢ় বা রূঢ়ি শব্দ। যে প্রত্যয় নিষ্পন্ন শব্দ প্রকৃতি ও প্রত্যয় অর্থ না বুঝাইয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকেই রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
অর্থাৎ প্রত্যয় নিষ্পন্ন শব্দ প্রকৃতি প্রত্যয় অর্থ না বুঝাইয়ে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তাকে রুরু বা রুরি শব্দ বলে। যেমন হস্ত যোগ ইন, হস্ত মানে হাত, ইন প্রত্যয়ের সাথে যুক্ত হয়ে হলো হস্তি। এখন এই হস্ত যোগ ইন হস্তি, যার অর্থ হাত আছে, এটাকে বোঝা হবে। হস্ত মানে হাত, ইন হস্তি হয়েছে যার হাত আছে, কিন্তু এটা একটা মূল অর্থ। কিন্তু প্রচলিত অর্থ যদি থাকে, প্রচলিত অর্থে হস্তি বলতে আমরা পশু হাতিকে বুঝিয়ে থাকি। এখানে আবার ব্যাখ্যা করছি যে প্রত্যয় নিষ্পন্ন শব্দ প্রকৃতি অর্থ উপত্যয় অর্থ না বোঝে, প্রকৃত অর্থ প্রত্যয়ের অর্থ না বোঝে অন্য কোনো বিশেষ অর্থকে ইন্ডিকেট করে, অন্য কোনো বিশেষ নির্দেশ করে, অন্য কোনো অর্থকে প্রকাশ করতে সক্ষম, এরকম শব্দকে রুরু বা রুরি শব্দ বলে। অর্থাৎ একটি শব্দ হস্ত আর ইন হস্তি, এখন প্রকৃতি হস্ত ইন প্রকৃতিগত শব্দ হস্ত, আর ইন শব্দ এই দুটো প্রত্যয় মিলে হয়েছে হস্তি। এটির অর্থ হয় যার হাত আছে, কিন্তু এই অর্থকে আমরা না বুঝি, হস্তি বলতে আমরা প্রচলিত অর্থ বুঝি, কোন পশু হাতিকে বুঝি। অনুরূপ ভাবে গবেষণা, বাসি গবাক্ষ, বাস যুগ ই মানে বাসি, অর্থাৎ যে বাঁশ দ্বারা তৈরি কোন বিশেষ সামগ্রীকে বাঁশি বলা হয়, কিন্তু প্রচলিত অর্থ বলতে আমরা বাদ্যযন্ত্রকে বুঝি। অনুরূপভাবে গবাক্ষ এই শব্দটি গু যুগ অক্ষ মানে গবাক্ষ। এখন গু যুগ অক্ষ, গু মানে গরু, অক্ষ মানে অক্ষি বা চোখ, তাহলে এটি অর্থ হবে গবাক্ষ মানে হওয়ার কথা গরুর চোখ। গু যুগ অক্ষ, গু মানে গরু আর অক্ষ মানে অক্ষি বা চোখ, তাহলে মূল অর্থ হওয়ার কথা হয় গবাক্ষ, তাহলে হবে হওয়ার কথা গরুর চোখ, কিন্তু প্রচলিত অর্থ সেটাকে না বুঝিয়ে বলা হচ্ছে জানালা। গবাক্ষ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে জানালা, তাহলে কোথায় গরুর চোখ আর কোথায় জানালা। এইরকম মূল অর্থ প্রকৃতি প্রত্যয় অর্থ না বুঝে যে শব্দগুলো একটি বিশেষ অর্থ প্রকাশ করবে, সেই শব্দকে আমরা রুরো রুরো বা রুরি শব্দ বলে আখ্যায়িত করতে পারি। আমরা খুব মনোযোগ সহকারে দৃঢ় শব্দগুলি শুনতে হবে এবং বুঝতে হবে। অর্থের একটু এদিক ওদিক হয়ে গেলেই বাংলা শব্দ বা বাংলা ভাষার শব্দগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে। এর জন্যই বাংলাকে সহজভাবে দেখলে শুধু হবে না, গভীরভাবে খেয়াল করতে হবে। আমি তারপরে বলছি যুগ রুরো শব্দ সমাজবদ্ধ কিংবা একাধিক শব্দ বা ধাতুর দ্বারা নিষ্পন্ন শব্দ যখন প্রকৃত অর্থ না বুঝে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে সেই সব শব্দকে যুগ রুরো শব্দ বলে। সমাজবদ্ধ অথবা একাধিক শব্দ ধাতুর দ্বারা নিষ্পন্ন শব্দ যখন প্রকৃত অর্থ না বুঝে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে সেই শব্দকে যুগ রুরো শব্দ বলে। বি কেয়ারফুল, সতর্কতার সাথে বোঝার চেষ্টা করুন। একাধিক শব্দ ধাতুর দ্বারা নিষ্পন্ন শব্দ যখন প্রকৃত অর্থ না বুঝিয়ে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে সেই সকল শব্দকে যুগ রুরো শব্দ বলে। যেমন পঙ্কের জন্মে যা, এখানে পক্ষে হয়ে গেছে, পঙ্কে হবে পঙ্কে বা কাদা, পঙ্ক হচ্ছিল কাদা, কাদায় জন্মে যা, সেটাকে আমরা বলেছি এই বৃষ্টি হচ্ছে ব্যাসাবাক্য সমাস পঙ্কজ। এই পঙ্কজের আবার বলছি পঙ্কে জন্মে যা,
এটি একটি ব্যাসাবাক্য সহ সমাজ হয়ে গেল পঙ্কজ, অর্থাৎ কাদা মাটিতে যে যা জন্মে তাকে পঙ্কজ বলা হয়। এখন আমরা এই পঙ্কজ না বলে এই পঙ্কজকে একটি বিশেষ অর্থে প্রকাশ করছি, তার নাম হচ্ছে পদ্ম ফুল। আমি আবার বলছি সমাজবদ্ধ পদ। তো এর পঙ্কে জন্মে যায় একটি সমাজবদ্ধ পদ, এতে কি হলো? পঙ্কজ হলো। পঙ্কজকে না বুঝিয়ে আমি পঙ্কজের বলতে আমরা এখানে পদ্ম ফুলকে একটি বিশেষ অর্থ পদ্ম ফুলকে বুঝবো। অর্থাৎ নদীতে পুকুরে আমরা দেখি পদ্ম ফুল ফুটে আছে, সেটাকে আমরা অর্থাৎ কর্দমাক্ত জায়গায় পদ্ম ফুল ফুটে থাকে। একটি কর্দমাক্ত জায়গায় যে গাছ ফুটে থাকে, যে উদ্ভিদ জন্মে তাকে আমরা পঙ্কজ বলি, অর্থাৎ পঙ্কজ না বলে সেটাকে যেন আমরা পদ্ম ফুল রূপে চিহ্নিত করছি। তেমনই আরেকটি অক্ষর রাজার হাতে পুত, রাজার রাজপুত, রাজার হাতে পুত রাজপুত। এখানে এই রাজপুত, রাজার হাতে পুত, তাহলে রাজপুত, রাজপুত বলতে আমরা বুঝি একটি জাতিকে, অর্থাৎ ভারতে রাজপুত জাতি ছিল। তাহলে রাজার হাতে অর্থ যেটাকে সমাজবদ্ধ পদ্ধতি রাজার হাতে পুত রাজপুত, অর্থাৎ রাজপুত না বলে এই রাজপুতকে আমরা একটা জাতি হিসেবে বিশেষ অর্থ প্রকাশ করব, সেটি হচ্ছে জাতি হিসেবে জানবো। এরকম ভাবে এই শব্দগুলো যুগ্ম শব্দ। আমি আবার একটু বলছি, অনেক সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ একাধিক জিনিসকে বোঝাতে পারে, কিন্তু শব্দটির প্রচলিত অর্থ যদি তার মধ্যে কেবল একটি জিনিসকে ইন্টিগ্রেট করে বা বোঝায়, সেই শব্দকে যুগ্ম শব্দ হিসেবে আখ্যায়িত করব। যেমন আবার বলছি পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কে কি কি জন্মে? শৈবাল জন্মে, শালুক জন্মে, পদ্ম ফুল জন্মে, নানাবিধ উদ্ভিদ এখানে জন্মে। কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্ম ফুল অর্থে ব্যবহৃত হয়, এখানে শৈবাল হিসেবে ব্যবহৃত হবে না, শালুক হিসেবে ব্যবহৃত হবে না। এজন্য বলা হচ্ছে যদি একাধিক জিনিস, অনেক সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ একাধিক জিনিসকে বোঝাতে পারে, কিন্তু শব্দটির প্রচলিত অর্থ যদি তার মধ্যে কেবল একটিকে বোঝায়, সেই শব্দটিকে বলা হবে যুগ্ম শব্দ। আমরা বোঝাতে পারছি? তো এবার শিক্ষার্থীরা এই আলোচনা থেকে আমি তোমাদের মৌখিক মূল্যায়ন করব, তোর গভীর মনোযোগ সহকারে শুনু। দেখো স্ক্রিনে দেখতে পারো, দেখো যে মৌলিক শব্দ, সাধিত শব্দ 1 2 3 4 5 6। এখানে আমি 6টি শব্দ উল্লেখ করছি। সেই 6টি শব্দের মধ্যে আমি মৌলিক শব্দ কি আগে বিশ্লেষণ করেছি, সাধিত শব্দ কি এটিও বিশ্লেষণ করেছি। এখন তোমরা দেখবে, নিজেরা বিশ্লেষণ করবে মৌখিকভাবে। আমি বলছি, তোমরা দেখো, আমি একটি শব্দকে ইন্টিগ্রেট করব, তোমরা মূল্যায়ন করবে শব্দটি কোন শব্দ হবে, মৌলিক শব্দ হবে না সাধিত শব্দ হবে। কিন্তু এখানে দেখি বিদ্যালয়। এখন শিক্ষার্থীরা বলো, এই বিদ্যালয়টি কি শব্দ হবে? এটি মৌলিক শব্দ না সাধিত শব্দ? কি? নিশ্চিত এটা সাধিত শব্দ হবে। এটাকে বিশ্লেষণ করা যায়, সাধন করা যায় বিদ্যা যুগ আলয়, বিদ্যালয়। তাহলে যে শব্দকে সাধন করা যায়, বিশ্লেষণ করা যায়, তাকে আমরা সাধিত শব্দ বলে আগে জানতাম। তাহলে এখন আমাদের বিদ্যালয় এটাকে সাধিত শব্দ। এখন যদি দেখি, বলি হাত, এটি কি হতে পারে? বিশ্লেষণ করো নিজেরে, মৌলিক শব্দ না সাধিত শব্দ, কোনটা হবে? এটাকে মৌলিক না সাধিত? অনেকে মনে হচ্ছে বলছে যে মনে হয় সাধিত হলো না। এটাকে আমরা কি হিসেবে মৌলিক শব্দ হিসেবে সাব্যস্ত করব। ঠিক আছে? হাতল, হাতে থেকে হাতল,
এটি কি মৌলিক না সাধিত? নিঃসন্দেহে এটা সাধিত শব্দ হবে। হাত যুগ অল, এটাকে বিশ্লেষণ করা যাচ্ছে। হাতে বিশ্লেষণ করা যায়নি, এটাকে বিশ্লেষণ করা যাচ্ছে, এটি সাধিত শব্দ। আবার দেখি ছেলেমি, এটা কি হতে পারে? মৌলিক শব্দ হলো না। নিঃসন্দেহে এটা সাধিত শব্দ। ছেলে যুগ আমি ছেলেমি, এটি বিশ্লেষণ করার জন্য, অর্থাৎ এটা সাধিত শব্দ। এবার দেখি চাপ, নিঃসন্দেহে এটা মৌলিক শব্দ। আমার লাস্টে কি শব্দ রয়ে গেল? মা। জন্মদাত্রী মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ যাকে বলা হচ্ছে, এটি চিরন্তন মৌলিক শব্দ। এইভাবে আমরা মৌখিক মূল্যায়ন হলো আমাদের। আমরা এখন ধরতে পারছি কোনটি মৌলিক শব্দ, কোনটি সাধিত শব্দ। তো শিক্ষার্থীরা, তোমাদের শেষে একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা তোমাদের বাংলা ব্যবহারিক খাতায় এটা উঠিয়ে রাখবে। বাড়ির কাজটি হচ্ছে, অর্থের দিক থেকে বাংলা ভাষার শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা যায়, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ সংজ্ঞা দাও। এটা আমি আলোচনা করেছি, তারপরে আবার তোমাদের বাড়ির কাজ হিসেবে দিলাম, অর্থের দিক থেকে বাংলা ভাষার শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা যায়, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ সংজ্ঞা দাও। কাজটি তুমি নিঃসন্দেহে খাতা টুকিয়ে রেখে করে রাখবে। আজকে ক্লাস পরিসমাপ্তির দিকে নিয়ে যাচ্ছে। যাওয়ার আগে তোমাদের এই শব্দ বিষয় নিয়ে আজকে আলোচনা হলো। সেই আলোচনায় আমার মনে হয় যে তোমরা আলোচনা থেকে কিন্তু কিছু ধারণা লাভ করতে সক্ষম হয়েছ। তো আমি তোমাদের মাঝে মাঝে আমি একটু একটু কবিতা লিখি। এই শব্দ নিয়ে আমার একটি রচনা কবিতা আছে, সেটা তোমাদের একটু শুনিয়ে যাচ্ছি। আমার চারপাশে শব্দের ছড়াছড়ি, ওদের আমি ইচ্ছে মতো সাজাতে চাই, নরম কাদা দিয়ে শক্ত মুক্তির মতো। কবিতার ছন্দে আবদ্ধ করতে চাই এলোমেলো শব্দ গুচ্ছকে। শব্দের উপর শব্দ সাজিয়ে তৈরি হবে আমার ইমারত। চারপাশ ভরে থাকবে আমার আমিতে, শুভ্র বিকেল থেকে সন্ধ্যা রাত। শব্দচরণে অলঙ্করণ করতে চাই আমার স্বপ্নকে, যে শব্দগুলো ধাপে ধাপে মেটাবে আমার মনের খোরাক। যে শব্দগুলো নিঃশব্দে উড়ে আসা ফুলের রেণু হতে হবে সুঘ্রাণ। রঙিন পাপড়ি ভরে যাবে আমার মনপ্রাণ। শব্দের ঘুড়ি বানাবো আমি, ছেড়ে দেব মুক্ত আকাশে। শব্দ নিয়ে আমার ইচ্ছের খেলা চলবে ক্রমাগত। শব্দ কখন নিঃশব্দে ছুঁয়েছে আমাকে, সে কথা বুঝিনি কখনো। কখন যে ভেসে গেছি শব্দ মায়া জালে, অনুভব করিনি কখনো। মনের অজান্তে কখন পৌঁছে গেছি বহু দূরে, বহু উচ্চতায় সে শব্দ মিনারে। শব্দ কখন নিঃশব্দে ছুঁয়েছে আমাকে, সে কথা বুঝিনি কখনো। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আশা করি এই মহামারী করোনার মধ্যে আল্লাহ আমাদেরকে সকলকে সুস্থ রাখবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।